অলৌকিক রোববার, গল্প নয়, সব সত্যি ঘটনা। অলৌকিক রোববার। কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে আমার খুব ভালো লেগেছে। আমি আসব। সকালে হঠাৎই হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। এত হইচই কিসের দেখতে বিছানা থেকে দরজার চৌকাঠে দাঁড়ালাম। দেখি অনেক লোকজন কি নিয়ে যেন ফিস করছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি মা তুই? গত দুদিন তোকে খুঁজে পাইনি কোথাও। হ্যাঁ বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় গিয়ে ঘুমিয়েছিলাম। ভয়ের এক অনুভূতি নিয়ে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আছি আপনার সাথে। আপনারা শুনছেন অলৌকিক রোববার। ভয়ের জগতে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আছি আপনাদের সাথে। আশা করছি আজকের এপিসোড আপনাকে আপনার আসনের শেষ প্রান্তে রাখবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এপিসোড। আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ, ঘাট, বন, জঙ্গল চষে বেড়াতাম এবং বঁড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির পাশের একটা খালে বঁড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমি অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর থেকেই আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এই জন্য আরো বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ ধরতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছন ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কোনো কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। বাবা না আসাতে আর সন্ধ্যা নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পাই এবং একটানা পা চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসেই আমি মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় এবং অনেক পুরনো। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধানো ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাছ বরাবর একটা তাল গাছ ছিল, যেটা আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আর নানারা থাকতেন দক্ষিণ পাশের পাড়ে। তাই আমি দক্ষিণ পাড়ের দিকে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি ওটার থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তখন সেটা কাছে চলে আসলো। আমি দেখলাম সেটি বিশাল বড় এক গজার মাছ। মাছটা একটু দূর থেকে আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মুখভঙ্গি করে আছে। আমি তখনই চিৎকার দিতে যাব, তখনই গজার মাছটি আমার কনিষ্ঠ আঙুলে একটা কামড় বসিয়ে দিল। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি দেখে মা ঘাটে আসে আমাকে ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানিক পর আমার জ্ঞান ফেরে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যান। ইমাম সাহেবকে না পেয়ে বাবা খালি হাতেই বাসার দিকে ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো ছিল এরকম। আসার সময় ওই উত্তর দিকের তাল গাছটা পার হয়ে আসতে হয়। বাবা যখনই তাল গাছটা পার হচ্ছে তখনই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে, কিরে, পানি পড়া নিয়ে কি করবি? বাবা ভয়ে বলে ওঠে, কে কে ওখানে? কোনো সাড়া নেই। বাবা মনে ভুল ভেবে আবারও অগ্রসর হয়। আবার কানের কাছে
ফিস ফিসে কোনো একটা শব্দ সাবধান করে দেয়, পানি পড়া দিয়ে কোনো কাজ হবে না। বাবা আবারও থমকে যায়। কে কে আপনি? সামনে আসেন। পেছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। আসবো, সময় হলেই আসবো। ফিস করে বলা কথাগুলো বাবার কানে আসে। বাবার পা তখন অবশ হয়ে গেছে। বাবা তখন হাঁটতে পারছে না। কিছু সময় পর বাবার শরীর ঘামতে শুরু করে। দোয়া কালাম যা মনে আছে পড়তে শুরু করেন। হঠাৎ করে শীতল বাতাস বাবার শরীরে লেগে সামনের দিকে চলে যায়। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দিয়ে তৈরি ছিল। আমি আলাদা রুমে থাকতাম। তবে আজ আমি মায়ের কাছে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার শব্দে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতে আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক গম্ভীর ভয়েসে কেউ বলল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে আমার খুব ভালো লেগেছে। এ কথা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মা আর বলল, আমি হাসবো। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে মার দিকে তাকিয়ে দেখি মা স্বাভাবিকভাবে ঘুমোচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এমত অবস্থায় ফজরের আজান কানে ভেসে আসলো। বিছানা ছেঁচে নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে হঠাৎই হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। এত হইচই কিসের দেখতে বিছানা থেকে দরজার চৌকাঠে দাঁড়ালাম। দেখি অনেক লোকজন কি নে যেন ফিস করছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি মা তুই? গত 2 দিন তোকে খুঁজে পাইনি কোথাও। হ্যাঁ বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় গিয়ে ঘুমিয়েছিলাম। তখন বাবা বলল, রে মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডেকে তুলতে গিয়ে দেখি তুই নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোথায় গিয়েছিলাম আমি? গত 2 দিন আমি নিখোঁজ। ভয় আমার শরীর শিউরে উঠল। বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের বাড়িটা 2 গ্রাম পরে। বাবার কবিরাজের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে আসে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ তার পরমের বাড়িতে বেড়াতে গেছেন। আসবেন শুক্রবার। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল বাবা। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। বাবার হাতে কোনো টর্চ ছিল না। কিছু পাটকাঠিতে আগুন জ্বালিয়ে রওনা দিলেন বাবা। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিল। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করেছে। কিছু দূর যেতেই তার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে তাকিয়ে কাউকে না পেয়ে আবার দ্রুত হাঁটা শুরু করলো বাবা। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। নোয়া তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কই গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে আর কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পেয়ে বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আগামী শনিবার সন্ধ্যার পর যাব। আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি একদমে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি রাখলাম। শনিবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। কবিরাজের আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় দেখতে যায় কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বেরোতেই দেখে কবিরাজ এক মনে কিসের দিকে যেন তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কোনো সারা শব্দ না দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন।
ততক্ষণে চারিদিকে খুটখুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি বাড়ির চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, ভেঙে পড়ছে যেন সবকিছু আমার মাথায়। তারপর আর কিছু মনে নেই। বাবার কাছে শুনেছি পরের ঘটনা। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দিই, কিন্তু কবিরাজের দেয়া দাগের ওপারে আমি আসতে পারিনি। আসতে না পেরে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি বললাম, আমাকে দেখিসনি তুই? সামু মিয়া, আর একটু দেরি করে আসলেই তো তোর জীবন নাশ করতাম। এই কথা বলেই নাকি আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করলো আমার চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, যেন চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই সামনে আসতে পেরেছিলি। এখন বল, কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে ছাড়তে পারবো না। তুই চেষ্টা করে দেখতে পারিস। তোর মতো অনেককে আমি বোতলবন্দি করেছি, ভালো চাস তো চলে যা। কি মনে করিস তুই আমাকে? আমাকে তাড়াবি? আমি আবার ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলাম। কবিরাজ বলল, চিনতে পারিসনি তুই এখন আমাকে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে দোয়াদরুদ পড়ে ফু দিতে যাবে এমন সময় কবিরাজের বুকে হঠাৎ প্রচুর ব্যথা উঠল। আমি বলছি, কিরে, ফু দিবি না? ফু, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ সুস্থ অনুভব করার পর বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল, কে তুই? এটা কবিরাজের একটা ড্রপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। এই বলে ও চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জেন, আপনারা আপনাদের মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ওর জিনটা চলে যাবেন, অথবা আসবে না। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, 3টা তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা ওই গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটিতে পুঁতে রাখবেন। ওই জিনটা এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটা খুব শক্তিশালী আর দুষ্টু। এই জিন যার পেছনে লাগে তার থেকে সহজে যায় না। এভাবে 2 মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। এদিকে আমার বিয়ে দেওয়ার জন্য বাবার ছেলে খুঁজছে। আমার বয়স তখন 9 বছর শেষে 10 বছরে পড়েছে। আসলে তখনও বিয়ে নিয়ে এতটা বুঝি না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলার মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে তাদের পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়াও সেরকম সুবিধা নাই, তাই সকালে আমাকে নিয়ে যাবে বলে। তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, চলে যাবি আমাদের ছেলে? আমি তোকে যেতে দেব না, আমি তোকে নিয়ে যাব। কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার চিৎকারে সবাই রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে দেখতে না পেয়ে প্রচন্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে শেষ রাতের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু আগে একটা বড় তাল গাছ। গাছ থেকে খুব জোরে কিছু পড়ার শব্দ পেয়ে তিনি গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকে জানতো, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে বলা হয় যে কেন ওখানে গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজ বাড়ি থেকে খবর নিয়ে এসেছে কবিরাজ নাকি মারা গেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। জানি আরো বড় রকমের বিপদ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। আমার পেটে তখন 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ আনে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশেই একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি। এমন সময় একটা লোমশ হাত
এসে পাত্র থেকে ভাজা মাছ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দিই। আমার শাশুড়ি এসে দেখে ওই লোমশ হাতটি এখনো ভাজা মাছ রান্নাঘর থেকে নিচ্ছে। আমরা দুজনেই খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। সেদিন যাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা খুলে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করি, কে ওখানে? তখন অবয়বটি বলে, কিরে, আমাকে চিনতে পারিসনি? আমি ফিরে এসেছি, বলছিলাম তোকে ছেড়ে যাব না। একথা বলেই আমার দিকে এগিয়ে আসলো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতে পারছি না, কাউকে ডাকতে পারছি না। আমি শুধু তাকিয়ে দেখছি সেই ছায়া মূর্তিটি আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। সেদিন আমার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে কিছু জানালাম না। আমার শাশুড়ি আমাকে রান্না করার জন্য কিছু খড়ি আনতে বলল। আমাদের আখ ক্ষেত আছে, ওখান থেকে আমি আখের শুকনো পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক পুরনো দুটো শিমুল গাছ। গাছ দুটোর মাঝে 20 ফিটের মতো জায়গা আছে। আমি সেই গাছের দিকে তাকাতেই আমার শরীর হিম হয়ে গেল। আমার কলেজে যেন ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে ওই গাছের দিকে। দেখি দানবের মতো 2 পা 2 শিমুল গাছে আমার দিকে তাকিয়ে সে ভয়ঙ্করভাবে হাসছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এদিকে আমার দেই দেখে আমার শাশুড়ি খুঁজতে গিয়ে দেখে আমি সেন্সলেস হয়ে সেখানে পড়ে আছি। চোখ দুটো খোলা, আগুনের মতো লাল হয়ে আছে। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে। ওখান থেকে শিমুল গাছ স্পষ্টভাবে দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই শিমুল গাছটা থেকে ওই অবয়বটি নেমে আসছে আমার দিকে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলাকে ও চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও যত কাছে আসছে আমার সামনে তত আগুনের মতো একটা বৃত্তের তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখে থাবা মারে সেই অবয়বটি। তারপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি আমাকে পরে সব ঘটনা বলেছে। ঘটনাটি এরকম, আমি আমার স্বামীকে গলা টিপে ধরে আছাড় মারি। আমার স্বামীর চিৎকারে বাড়ির লোকজন সব উঠে এসে দৌড়ে গিয়ে দেখে আমি আমার স্বামীর বুকের উপরে উঠে ওর গলা টিপে ধরেছি। ওর জিহ্বা বের হয়ে আছে। এভাবে দেখে তাড়াতাড়ি করে ঘরে দরজা ভেঙে সবাই ঘরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন দিয়ে উঠে আমার শাশুড়ির গলা চিপে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেই। এদিকে আমাদের বাড়ির চিৎকারে আশেপাশের লোকজনও ছুটে আসে। এসে আমার এই অবস্থা দেখে সবাই আমাকে চেপে ধরে বলছে, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে থাকি। সবার অবস্থা খারাপ হয়ে যায়। এরকম একটা অবস্থা এবং একটা সময় সবাই চলে যেতে বাধ্য হয়। আমি আমাদের সেই আখ ক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও নাকি আমাকে পাওয়া যায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া গেছে। কয়েকদিন পর আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিছুদিন পরই আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে। প্রত্যেকবারই ওই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টা বাচ্চা নষ্ট হয়। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসেই ছটফট করতে থাকে। কবিরাজ শুধু এটুকুই বলে, আপনার বৌমাকে এই বাড়িতে রাখবেন না, রাখলে উনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমাদের বাবার বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আমার পেটে সন্তান আসে। এখানে আসার পর বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি পজেস্ট হতাম। দোয়া কালাম পড়ে আমার গায়ে পানি চিটালে জিনটি চলে যেত। এইভাবে আমার বাবার বাড়িতে 7টি সন্তান জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমার বাড়ি। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনার কাছে আছে সে আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করল, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওর কাছে তালিব নেয়। এরপর ওই জিনটি আর কাছে আসেন। ভয়ের এক অনুভূতি নিয়ে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আছি আপনার সাথে। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং আজকের এপিসোডটিতে লাইক শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই পরবর্তী ঘটনায় এবং আশা করছি এপিসোডের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার বাবা এবং মহিউদ্দিন শেখ চাচা, তারা দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন। কেন বললাম, কারণ মহিউদ্দিন চাচারা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন।
যার ফলে মহিউদ্দিন চাচা অনেক বড় একটি পাপ কাজের সাথে লিপ্ত হয়েছিলেন। তিনি গ্রামের মানুষদের টাকা ধার দিতেন। কেউ যদি সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করতেন। কেউ যদি সেই অতিরিক্ত টাকা সহ মূল টাকা ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই মানুষের বাড়ি বা ভিটে দখল করে নিতেন। চাচার এই সকল পাপকর্মের ফলে আমার বাবার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মহিউদ্দিন চাচার এই সমস্ত পাপ কর্ম তার জন্য যেটা বিরাট বিপদ আনতে চলেছে, তা তিনি মোটেও ঠাহর করতে পারেননি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত ঘটে 1989 সালে। মহিউদ্দিন চাচা এইভাবে আমাদের গ্রামের একজনকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। তার নাম মাহিম খান। আর আমাদের গ্রামের বাজারে বড় একটি মুদিখানার দোকান ছিল। এর পাশাপাশি তার আরও অনেক ব্যবসা ছিল। যাই হোক, সেই লোকটি তার ব্যবসায় অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হন এবং তার যা কিছু ছিল তার সব কিছুই চলে যায়। এর ফলে নির্ধারিত সময়ে সেই টাকাটিও ফিরিয়ে দিতে পারেননি, যার ফলে সেই লোকটির একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন চাচা বেদখল করে নেন। সেই লোকটির পরিবার মহিউদ্দিন চাচার কাছে এসে অনেক আকুতি মিনতি করেন তার বাড়িটি ফিরিয়ে দেবার জন্য, কিন্তু মহিউদ্দিন চাচা তাদের একটি কথাও শোনেন না। মহিউদ্দিন চাচার বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল, যার ফলে এ সকল বিষয় আমরাও দেখেছিলাম। এরপর সেই লোকের পরিবার নিরুপায় হয়ে চাচাদের বাড়ি থেকে চলে যান। যাবার আগে তারা বলে যান, আপনি যেভাবে আমাদের একমাত্র সম্বল বেদখল করলেন, এটার ফল আপনি ভোগ করবেন। আপনার এই সকল সম্পদ কোনো কিছুই আর থাকবে না, দেখে নিয়েন। আপনার পতন এখান থেকেই শুরু। এরপর সেই লোককে এবং তার পরিবারকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। এইসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে রাতে মহিউদ্দিন চাচার বাড়ি থেকে খবর আসে চাচা নাকি অনেক অসুস্থ, তার শুধু রক্তবমি হচ্ছে। এই খবর পেয়ে আমি এবং বাবা মিলে চাচাদের বাড়িতে যাই। গিয়ে দেখি চাচা মেঝেতে বসে বমি করছেন। তার বমির সাথে পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য পোকা। এভাবে একটা সময় তিনি আমাদের সকলের সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথে সাথে মহিউদ্দিন চাচাদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আমরা সকলেই মহিউদ্দিন চাচার মৃত্যুতে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। গতকাল রাতেও যাকে সুস্থ সবল দেখলাম, আজ রাতে হঠাৎ কিভাবে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন? মনে নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা কেউ খুঁজে পাই না। মহিউদ্দিন চাচা তার স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যু হলে তাকে যেন কবর দেয়া হয় তার বাড়ির সামনের বাঁশ বাগানে। চাচার শেষ ইচ্ছে পূরণ হওয়ার জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই পরদিন সকালে তাকে তার বাড়ির সামনে বাঁশ বাগানে কবর দেয়া হয়। কিন্তু সেদিন রাতে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। মহিউদ্দিন চাচার লাশ যে ঘরে রাখা হয়েছিল, আমরা সকলেই সেখানে বসেছিলাম। হঠাৎ করেই সেই ঘর ভরে যায় ভয়ানক দুর্গন্ধে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আমরা দেখি চাচার লাশ থেকে এমন ভয়ানক দুর্গন্ধ আসছে। লাশের কি হলো সেটা দেখার জন্য আমরা যখন লাশটির মুখ থেকে কাপড় সরিয়েছি, আমরা যা দেখতে পাই তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি চাচার লাশ ভয়ানকভাবে পচে গলে গিয়েছে। চাচার মুখের ভেতর থেকে পোকা বেরিয়ে আসছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা কেউ এই বিষয়টি মেনে নিতে পারছিলাম না। কিভাবে 2-3 ঘন্টা আগে মৃত্যুবরণ করা একটি শরীর এভাবে পচে গলে যেতে পারে? আমরা নিরুপায় হয়ে শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। এরপর আমরা ফজরের আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে চাচার গোসল এবং জানাজা দেওয়ার জন্য নিয়ে আসি। আমরা আগে কিছু লোকদের কবর খুঁড়ে রাখতে বলেছিলাম। তারা কাকার বাড়ির সামনের বাঁশ বাগানে কবর খুঁড়ে রেখেছিলেন। হুজুর বাড়িতে এসে যখন চাচার লাশটি দেখেন, তিনিও ভয় পেয়ে যান। তিনি লাশের গোসল দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর তিনি আমাদের আকুতি মিনতিতে রাজি হন এবং তিনি চাচার লাশের গোসল দেন।
এরপর আমরা সবাই চাচাকে কবরে সমাহিত করার জন্য সেই বাঁশবাগানে যাই। চাচার জানাজা সম্পূর্ণ করার পর যখন আমরা সকলে মিলে চাচাকে কবরে নামাতে যাব, এমন সময় ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। হঠাৎ করেই সকলের সামনেই সেই কবরের নিচ থেকে ভেদ করে বেরিয়ে আসতে থাকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা। এমন পোকা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এসব দৃশ্য দেখে আমরা সবাই সেই কবরটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং অন্য আরেক পাশে আবার কবর ঘুরি। এরপর চাচাকে সেই কবরটিতে কোনো বাধা বিপত্তি ছাড়াই সমাহিত করা হয়। এভাবে অল্প সময়ে লাশ পচে গলে যাওয়া এবং কবরের ভেতর থেকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা বেরিয়ে আসা, এই সকল ঘটনা আমাদের মনকে নাড়া দিয়েছিল। কেন এমনটা হলো? এইসব ঘটনার পেছনে কারণ কি? আশেপাশের মানুষজন যারা চাচার জানাজায় এসেছিলেন তারা সকলেই বলাবলি করতে থাকলেন এই সব বিষয় নিয়ে। এমন সময় হঠাৎ ঘটে এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে চাচার কবরের আশেপাশের মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠতে থাকে এবং আমরা সকলেই দেখতে পাই কবরের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। এই সকল দৃশ্য দেখে উপস্থিত আমরা সকলেই অনেকে ভয় পেয়ে যাই। এর মধ্যে হুজুর বলে ওঠেন, মহিউদ্দিন ভাইয়ের মৃত্যু মোটেও স্বাভাবিকভাবে হয়নি, অনেক খারাপ কিছু একটা হয়েছে, না হলে এতগুলো অস্বাভাবিক ঘটনা কেন ঘটবে? প্রায় মিনিট 5 মধ্যে কবরের ভূমিকম্পন থেমে গিয়েছিল। সেখান থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে এসেছিল। হঠাৎ করে আবার সবচেয়ে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে আসি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ডিয়ার লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, একদমই না। কেবল তো ঘটনার ভয়াবহতা শুরু। শুনতে থাকুন ধৈর্য ধরে। চাচা মারা যাবার 1 মাসের মধ্যে অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই বিষয়টি আমরা একান্ত ধরে নিয়েছিলাম, কারণ চাচা মারা যাবার পর চাচার 15 বছর বয়সী ছেলে, 4 বছর বয়সী মেয়ে এবং তাদের স্ত্রী, তারা 3 জন হয়ে যান তাদের পুরো বাড়িতে একা। এর জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে চলে যান তার বাবার বাড়িতে, যার ফলে আমরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না। যাই হোক, একদিন হঠাৎ করে প্রায় বিকেল 4টা নাগাদ মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে তাদের বাড়িতে চলে আসেন। ওই দিন বিকেলেই আমার মা তাদের বাড়িতে যান তাদের খোঁজ খবর নিতে। মা ফিরে এসে আমাদের জানান মহিউদ্দিন চাচার ছেলে রিজভি এবং তার মেয়ে রুমি, তারা দুজনেই অনেক অসুস্থ। তাদের প্রায় 10 দিন যাবৎ অনেক জ্বর এসেছে। কোনো কিছু করেই তাদের জ্বর ভালো হচ্ছে না। এসব শুনে বাবা এবং আমি চাচাদের বাসায় যাই রিজভি এবং রুমিকে দেখার জন্য। তাদের বাসায় গিয়ে আমরা দেখি চাচার স্ত্রী খাটের পাশে বসে রিজভির মাথায় পানি ঢালছেন। রুমি পাশে শুয়ে আছে। চাচার স্ত্রী আমাদের দেখে আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, রিজভি ওর বাবা মারা যাবার 20 দিন পর থেকে প্রায় প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখে। ওর প্রায় 10 দিন যাবৎ এমন জ্বর। রিজভির পাশাপাশি রুমিরও অনেক জ্বর। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু তারা কোনো কিছুই করতে পারছে না, বলতে পারছে না। এই বলে চাচি কান্নায় ভেঙে পড়েন। এরপর বাবা রিজভিকে জিজ্ঞেস করেন সে স্বপ্নে কি দেখেছে। রিজভি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখি 3টি কালো অবয়ব, তাদের সারা শরীর কুকুরের মতো লোম দিয়ে ঢাকা। তারা দেখতেও কুকুরের মতোই, কিন্তু তারা মানুষের মতো দাঁড়িয়ে থাকে। তারা প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমার রুমে আসে এবং আমাকে আমার বাবার কবরের ওইখানে টেনে নিয়ে যেতে চায় এবং বলে, হে দেখ, তোর বাবাকে আমরা মেরেছি। এরপর তোর এবং তোর বোনের পালা। অনেক দিন হয়েছে আমরা কিছু খাই না, তোদের ছিঁড়ে খাবো। এই বলে সেই অবয়বগুলো বাবার কবরের উপরে ঝাঁপিয়ে পড়ে বাবার কবর থেকে মাটি সরিয়ে লাশ বের করে হাত পাগুলো খুবলে খেতে থাকে। এইসব কথা বলতে বলতে রিজভির খিঁচুনি উঠে যায়। এরপর
তাকে কোনোভাবে শান্ত করে আমি এবং বাবা আমাদের মসজিদের ইমাম সাহেবকে এই সকল ঘটনা বলে চাচাদের বাসায় নিয়ে আসি। ইমাম সাহেব চাচাদের বাসার উঠোনে প্রবেশ করেই থমকে দাঁড়িয়ে যান এবং ইমাম সাহেব আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, এই বাসায় প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। এই জায়গাটি একটি অপবিত্র জায়গা। এখানে খুব অপবিত্র এবং শক্তিশালী 3টি জিনের বসবাস। তারা মাংসাশী, আর এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। আমি মহিউদ্দিন ভাইয়ের লাশ যখনই দেখেছিলাম তখনই আমি ধারণা করতে পেরেছিলাম অনেক খারাপ কিছু হয়েছে ওনার সাথে। ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি। এই সমস্যাগুলো কেন হয়েছে মহিউদ্দিন ভাইদের পরিবারের সাথে আমি জানি না। ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি। এই সমস্যার সমাধান তিনি দিতে পারবেন। আমি আমার ওস্তাদকে নিয়ে আসছি সন্ধ্যায়। এরপর হুজুর তার কথা মতো ওস্তাদকে নিয়ে মহিউদ্দিন চাচার বাসায় আসেন। এরপর বড় হুজুর, যিনি আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি, উনি চাচাদের পুরো বাড়িটি প্রথমে ঘুরে দেখেন। এরপর তিনি রিজভি এবং রুমিকে দেখেন। দেখা শেষ হলে বড় হুজুর সেদিন কোনো কথা না বলেই চলে যান। যাওয়ার আগে শুধু এই কথা বলে যান যে তিনি কাল আবার আসবেন। এরপর আমরা সবাই নিরুপায় হয়ে কালকের দিনের অপেক্ষা করতে থাকি। কিন্তু এই এক রাতের অপেক্ষা যে আমাদের অনেক বড় একটি বিপদ ডেকে আনতে চলেছে তা আমাদের কারো জানা ছিল না। হুজুর চলে যাবার পর আমি এবং বাবা আমাদের বাড়িতে চলে আসি। বাবা বাড়িতে এসে আমার মাকে রাতের খাবার নিয়ে এবং এই রাতটা মহিউদ্দিন চাচাদের বাড়িতে থাকতে বলে চাচাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাবার কথা মতো মা খাবার নিয়ে চাচাদের বাড়িতে চলে যান। কিন্তু বিপত্তিটা বাধে রাতেই হঠাৎ আনুমানিক 2টা নাগাদ মা হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। মার এই অবস্থা দেখে বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলতে শুরু করেন, রিজভির হঠাৎ করে রক্ত বমি শুরু হয়েছে। ওর বমির সাথে কালো জমাট বাঁধানো রক্ত বেরিয়ে আসছে। তোমরা তাড়াতাড়ি ওদের বাড়িতে যাও। এইসব শুনে আমরা 3 জন দৌড়ে তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে গিয়ে আমরা যা দেখতে পাই, আমি জানি না এই বিষয়টি কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব কিনা। আমরা সেখানে গিয়ে দেখি মহিউদ্দিন চাচার স্ত্রী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। রিজভির সারা শরীর ফুলে গিয়েছে। এই অবস্থায় রিজভি বিছানায় পড়ে আছে। পুরো বিছানা রক্ত বমিতে ভরে গিয়েছে এবং রুমি ঘরের এক কোনায় মোড়ে পড়ে আছে। ওর পুরো শরীর থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। এই দৃশ্য দেখে আমার মা এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই সব দৃশ্য দেখে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে এসব হলো, কেন হলো, আমি কিছুই মিলাতে পারছিলাম না। আমার মার চিৎকার শুনে আশেপাশের মানুষজন চাচাদের বাড়িতে চলে আসেন। তাও এইসব দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরপর আমরা সকলে মিলে মহিউদ্দিন চাচার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। জ্ঞান ফিরে এলে তিনি এসব দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। অদ্ভুতভাবে মহিউদ্দিন চাচার লাশের মতো খুব অল্প সময়ের মধ্যে রিজভি এবং রুমির লাশেরও পচন ধরে যায়। এই সব কারণ দেখে সকাল পর্যন্ত অপেক্ষা না করে সেই রাতেই মহিউদ্দিন চাচার স্ত্রীর পরিবারকে খবর দেয়া হয়। তারা সকলেই ওই রাতে আসেন। এরপর সকলে মিলে ফজরের নামাজের পর রিজভি এবং রুমের জানাজা নামাজ পড়িয়ে তার বাবার কবরের পাশে সমাহিত করে তাদের। ওই জানাজার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি বড় হুজুরও অংশ নিয়েছিলেন। গ্রামবাসীরা সকলে চলে গেলে বড় হুজুর মহিউদ্দিন চাচার স্ত্রী সহ তার পরিবার এবং আমাদের পরিবারকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসে বসেন। এরপর তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। পৃথিবীর মায়ায় পড়ে মানুষ সবসময় ভুলে যায়। মহিউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কম দিয়েছিলেন না। এরপর তিনি মানুষের হক এভাবে নষ্ট করেছেন, মানুষের মনে এভাবে কষ্ট দিয়েছেন। তার ভুল আজ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আমার ছাত্র গতকাল আমাকে মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলেছিল এবং আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার ছাত্রের কাছ থেকে সব ঘটনা শুনে আমি আমার ছাত্র জিনদের মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে কেন এমন হচ্ছে জিজ্ঞেস করি। আমি তাদেরকে জানাতে বলি এবং মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে চলে আসি। মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এসে দেখি এই বাড়িতে 3টি ভয়াবহ জিনের বসবাস। কিন্তু এই জিনগুলো এখানে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারলাম না। এর জন্য আমি মহিউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে চলে আসি
কোনো কিছু না বলেই ওই রাতে ইশার নামাজের পর আমার ছাত্র জিনরা আমাকে জানায় মহিউদ্দিন ভাইয়ের বাসায় সেই 3 জন জিন নিজে থেকে আসেনি। তাদের এখানে পাঠানো হয়েছে মহিউদ্দিন ভাই এবং তার 2 সন্তানকে মেরে ফেলার জন্য। মহিউদ্দিন ভাইয়ের ওপর এবং তার 2 সন্তানের ওপর এক ভয়ানক কালজাদু করা হয়েছিল এবং তাদের মেরে ফেলার জন্যই এই ভয়ানক জিনদের চালান করা হয়েছিল। এই 3 জন জিনই মহিউদ্দিন ভাই এবং তার সন্তানদের মেরেছে। এই কালো জাদুর জন্যই এসব ঘটেছে। এই কালো জাদুটি করিয়েছিলেন মহিম নামের এক ব্যক্তি। মহিউদ্দিন ভাই তার অনেক বড় একটি ক্ষতি করেছিলেন। তার একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন ভাই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই ক্ষোভেই সেই ব্যক্তি এই কালো জাদু করেছিল। হুজুরের এসব কথা শুনে আমরা সকলে কান্নায় ভেঙে পড়ি। মহিউদ্দিন চাচার স্ত্রীও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এখন কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। মহিউদ্দিন চাচাকে আল্লাহ যেন মাফ করেন এবং তিনি সহ তার 2 সন্তানের আত্মার যেন শান্তি হয়। এই জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তিনি গ্রামবাসীদের সকলের কাছে ক্ষমা চান এবং স্বামীর পাপ কাজগুলোর জন্য তাদের ক্ষমা করে দিতে বলেন। এরপর বড় হুজুরের পরামর্শে মহিউদ্দিন চাচার স্ত্রী মহিউদ্দিন চাচা যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিলেন বা যাদের প্রতি এভাবে অন্যায় করেছিলেন তাদের সকলের টাকা ফিরিয়ে দিতে বলেন। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এপিসোডটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি হলো www.facebook.com/অলৌকিকরূপা। পেজটিতে লাইক, ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবে। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জাহাঙ্গীর। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অলৌকিক রূপার সাথেই থাকুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।